তোমার কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের মাঝে আজকে নতুন আরেকটি ঘটনা নিয়ে আসলাম। ঘটনা তোমাদের হাতের কাজ করতে ইচ্ছা হবে তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও আমার গল্পটি শোনার জন্য, কারণ রাতের কাজ করবে কিন্তু তোমরা 100% শিওর। আর আমার গিটার মাঝখানে আমি আমার ইমু নাম্বার দিয়ে ইমু নাম্বার কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। তুমি তো অনেক ক্লান্ত, আজ আমি তোমার মাথায় তেল মালিশ করে দেই চাচি বল নরম গলায়। তার হাত যখন আমার চুলে আলতো করে ঘুরছিল আমার গায়ে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। কিছুক্ষণ পর তার হাত আমার পিঠের দিকে নামল। পূজা চাচি সবসময় নিজের কাজে ব্যস্ত থাকত, তাই আমার জন্য এমন কিছু করার সুযোগ খুব একটা পেত না, কিন্তু সেদিন রাতে চাচি নিজের হাতে আমার মাথায় তেল মালিশ করছিল। মালিশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম টের পাইনি। সকালে ঘুম ভেঙে দেখি আমার শার্ট নেই আর সে আমার পায়ের কাছে শুয়ে ঘুমিয়ে আছে। ওকে এভাবে দেখে মনটা ভরে গেল। তারপর যখন চাচি ঘুম থেকে উঠল, যখন আমার বাবা মা বিদেশে চলে গেলেন, তখন আমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হলো। মা বাবা আমার যত্ন নেওয়ার জন্য আমার চাচিকে আমাদের বাড়িতে থাকতে বললেন। চাচি, যার নাম পূজা, বয়সে প্রায় 40 এর কাছাকাছি ছিলেন। বয়স হলেও তার ব্যক্তিত্ব ও রুচিশীলতা ছিল মনোমুগ্ধকর। তার চালচলন, হাসি আর কথার ধরন সবকিছুই একেবারে আকর্ষণীয় ছিল। আমি তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। সত্যি বলতে চাচি ছিলেন সত্যিই আকর্ষণীয়। তার মুখে সবসময় এক ধরনের অদ্ভুত হাসি লেগেই থাকত। আর চাচি যে আমার যত্ন নিতেন তা এক কথায় ছিল ভীষণ আলাদা। আমার প্রতি তার এমন একটি ভাবনা ছিল যেন আমি এখনও সেই ছোট্ট শিশু যে প্রতিটি প্রয়োজনের জন্য অন্যের উপর নির্ভরশীল। তিনি আমার খাবার দাবার থেকে পোশাক পরিচ্ছদ সবকিছুতেই নজর রাখতেন, যেন আমার প্রতিটি ছোট বড় দায়িত্ব তারই উপর। অনেক সময় তার এই অতিরিক্ত যত্ন আমার মনে প্রশ্ন জাগাত, কিন্তু সত্যি বলতে এর মধ্যে এক ধরনের স্বস্তি খুঁজে পেতাম। সকালে তিনি যখন আমাকে গোসল করার কথা বলতেন, তার কণ্ঠে এক আলাদা ভাব থাকত। বারবার তিনি নিজেই আমাকে গোসল করাতে চাইতেন, যেন বুঝতেই চাইতেন না যে আমি এখন বড় হয়েছি। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর বদবকগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। একদিন চাচি আমাকে বললেন, তুমি ছোটবেলায় কতবার আমার কাঁধে উঠে খেলতে। আমি একটু লজ্জায় পড়ে চাচিকে বললাম, চাচি আমাকে এভাবে লজ্জা দিও না। কিন্তু তিনি থামলেন না এবং গোসলের সময় আমার দিকে তাকিয়ে রইলেন। আমার নাম কুনাল আর আমার বয়স এখন 20 বছর। ছোট থেকে শুনে আসছি যে মায়ের পরেই চাচি ঠিক মায়ের মতো। এই কথাগুলো বরাবরই আমার মনে একটা প্রশ্নের জন্ম দিত, সত্যিই কি চাচি এতটা গুরুত্বপূর্ণ? তবে কখনো ভাবিনি যে চাচি আর আমার মধ্যে এমন কিছু ঘটবে যা আমি কল্পনাও করিনি। যিনি ছোটবেলায় আমার এত যত্ন নিয়েছেন, তার দৃষ্টিভঙ্গি কখন যে এতটা বদলে যাবে বুঝতেই পারিনি। একবার আমার বাবা মা 2 মাসের জন্য বিদেশে গিয়েছিলেন। মা বাড়ির দেখাশোনার জন্য একজন সহকারী পাঠিয়েছিলেন। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, তখন হঠাৎ দরজার ঘণ্টা বাজল। যেহেতু মা বাবা বিদেশে ছিলেন, তাই ভাবলাম হয়তো কেউ এসেছেন। দরজা খুলতেই সামনে দাঁড়িয়েছিলেন এক লম্বা, সুন্দরী এবং আত্মবিশ্বাসী মহিলা। তার চোখে ছিল এক ধরনের ঝলক আর তার মুখে ছিল মৃদু হাসি। তিনি হাসতে হাসতে বললেন, এই বাড়িতে একজন কাজের মহিলার দরকার ছিল, তাই না? আমি তাকে মনোযোগ দিয়ে দেখলাম এবং বললাম, হ্যাঁ, সম্ভবত আমার মা আপনাকে ডেকেছেন। তারপর তাকে বাড়ির ভেতরে নিয়ে এলাম। যখন তিনি ঘরে ঢুকলেন, আমি তাকে রান্নাঘর দেখালাম। তবে তিনি এমনই অভিজ্ঞ ছিলেন যে রান্নাঘরে কি কোথায় আছে তার সঙ্গেই বুঝে গেলেন, যেন আগে থেকেই এখানকার সবকিছু তার জানা। আমি ভাবলাম এটা খুবই ভালো হলো, মা নিশ্চিন্ত থাকতে পারবেন। তখনই মাকে ফোন করে জানালাম যে কাজের মহিলা এসে গেছে। মা এটা শুনে অনেকটাই নিশ্চিন্ত হলেন। আমিও বুঝলাম এখন আর একা থাকার অনুভূতিটা থাকবে না। সারাদিনের কাজের পর সন্ধ্যায় কাজের মহিলার ছুটি দেওয়ার সময় হঠাৎ করেই তিনি আমাকে বললেন, কুনাল, সকাল থেকে তোমার সাথে আছি, কিন্তু তুমি এখনও আমাকে চিনতে পারলে? তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, আমি জানি আপনি বাড়ির কাজে সহায়তা করতে এসেছেন, তবে আর কি পরিচয় আছে আপনার? তিনি হাসতে হাসতে বললেন, আমি এ বাড়িতে কাজের মহিলা হিসেবে এসেছি বটে, কিন্তু আগে আমাকে তুমি পূজা চাচি বলে ডাকতে। আমার নাম পূজা, তোমার ছোটবেলা থেকেই আমি তোমার দেখাশোনা করেছি। আমি বিস্মিত হয়ে বললাম, আমার জানা ছিল না যে পূজা চাচি আমার জন্য এসেছেন। মানুষ যখন বড় হয় তখন শৈশবের অনেক কিছু ভুলে যায়। আমারও তাই হয়েছে। পূজা চাচি এই কথা বলতেই তিনি আমার হাত নিজের হাতে নিলেন, আর তার স্পর্শে মায়ের মতোই এক ধরনের স্নেহ অনুভব করলাম। আমার মনে অদ্ভুত এক আনন্দের ঢেউ বয়ে গেল। আমি তাকে বললাম, এত বছর পর আপনাকে দেখে সত্যিই আমি খুব খুশি হয়েছি। সন্ধ্যা প্রায় 6টা বাজে, তাই তাকে বললাম, আজকের কাজ শেষ, এখন আপনি বিশ্রাম নিতে পারেন, কাল সময়মতো চলে আসবেন। তখন তিনি বললেন, কুনাল, আমার নিজের থাকার জন্য কোনো বাড়ি নেই। তুমি যদি আমার বেতনের কিছুটা কমাও তাও সমস্যা নেই, তবে যদি তোমাদের বাড়িতে একটি ঘরে থাকতে পারি তাহলে ভালো হয়। আমি সঙ্গে
সঙ্গে মাকে ফোন করে সব জানালাম। মা বললেন, আমাদের বাড়িতে তো একটি ঘর খালি আছে, ওটা তাকে দিয়ে দাও, ও থাকলে তোমার কোনো প্রয়োজন মুহূর্তেই পূরণ করবে, তোমার ছোটখাটো কাজে সাহায্য করবে। মায়ের কথা শুনে আমি তাকে সেই ঘরটি থাকার জন্য দিলাম। তিনি সাথে কোনো পোশাক আনেননি, তাই মায়ের কিছু পুরনো শাড়ি তাকে দিলাম এবং মায়ের ঘরে পোশাক পাল্টানোর কথা বললাম। আমি বাইরে চলে এলাম। প্রায় 1-0 মিনিট পরে আমি মায়ের ঘরে গেলাম, কারণ আমার ফোনের চার্জার দরকার ছিল। তবে ভুলে গিয়েছিলাম যে চাচি তখন ঘরেই ছিলেন। আমি দেখলাম চাচি পোশাক পরিবর্তন করছে। লজ্জায় তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু চাচি যেন এতে কোনো সংকোচ অনুভব করলেন, বরং বললেন, কুনাল, এসো এখানে বসো, আর বলতো তোমার মায়ের এই শাড়ি আমার উপর কেমন লাগছে। তার পোশাক পরিবর্তনের মধ্যেও তিনি আমাকে সামনে বসতে ডাকছিলেন, কিন্তু আমার মনে হলো এটা ঠিক নয়। চাচি দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন। বয়স প্রায় 4-0 হলেও তার শরীর ও চেহারা বয়সের চেয়ে অনেক কম মনে হতো। কিছুক্ষণ পরে তিনি মায়ের শাড়ি পরে ঘর থেকে বেরিয়ে এলেন, আর পুরনো শাড়িতেও তাকে চমৎকার দেখাচ্ছিল। এভাবে কয়েকদিন কেটে গেল। পূজা চাচি প্রায় 1-0 দিন ধরে। আজকে তুমি আবার সেই অবস্থায় পৌঁছে গেছো। স্যার মার সামনে আমাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করছে। স্যার মাকে বললেন, বেশ কিছুদিন ধরে তোমার মেয়ে বেশ কিছু অদ্ভুত কাজ করছে। আজকে সে নিজেই আমার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে এসেছে। মাকে বলতে দেখার পর আমি বাধা দিলাম এবং বললাম, মা, এই লোকটির কথায় বিশ্বাস করো না। আমি তোমার শপিং ব্যাগে থেকে তোমার মোবাইল বের করেছিলাম যাতে তুমি অর্ধেক পথে ফিরে এসে সত্যটা জানতে পারো। এটি আমি ইচ্ছাকৃতভাবে করেছি যাতে তুমি বুঝতে পারো এই ব্যক্তির আসল চেহারা কি। আমি বললাম, এই টিউশন শিক্ষক আমাদের বাড়ির 2 মহিলার সঙ্গে এক ধরনের অসৎ ব্যবহার করছে। তুমি তার প্রেমে পড়তে পারো, কিন্তু আমি না। আমি কয়েকবার তোমাদের দুজনকে একসঙ্গে দেখেছি, তাই আমি এইসব ঘটনাকে সাজিয়েছি যাতে তোমার কাছে এই লোকটির সত্যি মুখোশ খুলে দিতে পারি। যখন স্যার পড়াতে আসেন ঠিক তখন আমি মায়ের মোবাইলে ভিডিও রেকর্ডিং শুরু করে দিই এবং সিটি ঘরের এক কোণে রাখি। যে কোনো কিছু তিনি মায়ের সম্পর্কে বলতেন সবকিছু কিছু সেই মোবাইলে রেকর্ড হয়ে গিয়েছিল। যখন মা সেই ভিডিওটি দেখলেন তিনি বুঝতে পারলেন যে স্যার তাদের সাথে প্রতারণা করছেন। মা সেই নালায়েককে পুলিশে দেওয়ার হুমকি দিলে তিনি সেখান থেকে পালিয়ে গেলেন। এরপর মা বললেন, পূজা, আমি অনেক ভুল করেছি, আমি জানি, কিন্তু আমি কি করব। তোমার বাবা আমাকে তেমন সময় দেন না। যেদিন তোমার টিউশন শিক্ষক বাড়িতে এসেছিল সেদিন থেকেই তার সাথে আমার কথা বলা শুরু হয়। তখন আমি মনে করেছিলাম সে আমার মন বুঝতে শুরু করেছে। তার মিষ্টি কথায় আমি এমনভাবে আবদ্ধ হয়ে পড়েছিলাম যে তার স্বার্থপর প্রেমকে আমি সত্যিকারের মনে করতে শুরু করেছিলাম। আমি তো এতটাই তার প্রেমে মজেছিলাম যে তোমার কথা পর্যন্ত ভুলে গিয়েছিলাম। মা আরও বললেন, আমি সেই নালায়েকের সাথে বিয়ে করার কথা ভাবছিলাম, কিন্তু জানতাম না যে তার তোমার প্রতি এমনই ঘৃণ্য দৃষ্টি রয়েছে। সে আমার সাথে প্রেমের নাটক করে, কিন্তু তোমার সাথেও সময় কাটানোর চেষ্টা করছিল। এটি আমি বুঝতে পারিনি। তোমার বাবা সবকিছু করেন যখন আমি যা কিছু চাই তা দেন, কিন্তু শুধু অর্থ দিয়ে একটি সম্পর্ক চলে না। ভালোবাসা ও মত বিনিময় প্রয়োজন, কিন্তু আমাদের মধ্যে তো এসব কিছুই ছিল না। এই কারণে যখন আমাকে অন্য একজনের কাছ থেকে একটু ভালোবাসা পেলাম আমি তাতেই গা ভাসিয়ে দিলাম। আমি সত্যি খুব বড় একটি ভুল করেছি। মা যে ভুল বুঝতে পেরেছিলেন। আমিও স্যারের প্রেমে পাগল হয়ে পড়ছিলাম, কারণ আমার বন্ধুরা তা নিয়ে আমাকে নেতিবাচক বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে শিক্ষা দিয়েছিল। তানিয়া আমাকে প্রেমের প্রকৃতি সম্পর্কে জানিয়েছিল। কিছুদিন পর সে আমাকে তার ব্রেকআপের গল্প শুনিয়েছিল, যেখানে তার আগে প্রেমিক মিষ্টি কথাবার্তার মাধ্যমে তার কাছে নেতিবাচক আচরণ করেছে এবং পরে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলে। যে মেয়ে আমাকে প্রেমের অর্থ বোঝালো সেই মেয়ে আমাকে প্রেম এবং প্রতারণার মধ্যে পার্থক্য বোঝাতে সাহায্য করেছিল। তানিয়া যা জানিয়েছিল তা শুনে আমি সতর্ক হয়ে উঠলাম এবং এই কারণে আমি মা এবং নিজেকে ওই নালাজুক টিউটরের নজর থেকে রক্ষা করতে পারলাম। ওই ঘটনায় মা আমার সঙ্গে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আর কাউকেই তার অনুভূতি শেয়ার করবেন না। আমিও ঠিক করেছি যে আমি কাউকে অপ্রয়োজনীয় বিষয়গুলোতে জড়িয়ে পড়ব না। আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করব এবং বাবার স্বপ্ন পূরণ করব। প্রিয় বন্ধুরা, এটা মনে রাখা জরুরি যে জীবনের একজন সঙ্গীর ভালোবাসা কেবল অর্থের উপর নির্ভর করে না। সময়মতো সঙ্গীকে সময় দেওয়া এবং তাদের অনুভূতিগুলো বোঝা জীবনের একটি মৌলিক প্রয়োজন। প্রত্যেক সঙ্গীকে এটি বুঝতে হবে, নইলে যদি হঠাৎ কোনো তৃতীয় ব্যক্তির সামনে আপনার অনুভূতি প্রকাশ করেন তাহলে ওই ব্যক্তি এটি সুবর্ণ সুযোগ হিসেবে নিতে পারে। ভালোবাসা পাওয়ার জন্য কিছু কথা বলাটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটি কোনো যুদ্ধ নয়, বরং সঙ্গীর প্রতি সত্যিকারের ভালোবাসা। যে কোনো পরিস্থিতিতেই ভালোবাসা তাদের কাছেই প্রকাশ করতে হয়। জীবনে অনেক সময় আমরা সহজে মানুষের কথায় বিশ্বাস করে ফেলি, কিন্তু গুরুত্বপূর্ণ যে আমরা সবসময় সতর্ক থাকতে পারি যে ব্যক্তি আমাদের খুব কাছে আসতে চায় তার উদ্দেশ্য কী তা বোঝা অত্যন্ত জরুরি। ভালোবাসা শুধু মিষ্টি কথায় বা বাহ্যিক আচরণে নয়, বরং এটি ভিত্তি করে একে অপরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা এবং আন্তরিকতার উপর। ভালোবাসা কখনো প্রতারণার মতো হতে পারে না, আর সম্পর্কের মধ্যে সৎ
খোলামেলা থাকা উচিত, যে কোনো পরিস্থিতিতেই নিজের সম্মান এবং আত্মমর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো এমন কোনো পরিস্থিতি তৈরি হলে যেখানে আমাদের সম্মান বা নিরাপত্তা হুমকির মুখে পড়বে, তখন তা থেকে বের হয়ে আসতে হবে। এখানে স্যারের আচরণ ছিল প্রতারণামূলক, তবে মা প্রথমে তা বুঝতে পারেননি। গল্পটি আমাদের শেখায় প্রেম এবং সম্পর্কের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকা উচিত। ভালোবাসা কখনো কারো দুর্বলতা বা অপব্যবহার করে না, তা একে অপরের সম্মান ও সহযোগিতা ভিত্তি করে গড়ে ওঠে। কখনো যদি কোনো সম্পর্কের মধ্যে এক পাখির বা একতরফা কিছু ঘটে, তবে সেটি প্রেম নয় বরং প্রতারণা। গল্পের শেষে মা ও পূজা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আর কাউকেই নিজেদের জীবনে সময় দিতে বা তাদের অনুভূতিতে জায়গা দিতে চাইবে না, যারা তাদের নিরাপত্তা বা মনের শান্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই সিদ্ধান্ত তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করেছিল। নেতিবাচক পরিস্থিতি থেকেই মানুষ অনেক কিছু শিখে এবং তার থেকে উপযুক্ত সিদ্ধান্ত নিয়ে নিজেদের জীবনকে সুন্দর করে তুলতে পারে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।